নমস্কার, আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে রীতিমতো চিন্তার ভাঁজ। যদিও এর যে সিভিয়ারিটি তাই নিয়ে চিকিৎসকরা মোটামুটিভাবে এখনো অবধি খুব বিপদের সম্ভাবনা, বিপদের আশঙ্কা সেটা না দেখলেও ঝুঁকি নেওয়া যে কোনো মতেই ঠিক হবে না, বুদ্ধিমানের কাজ হবে না, সেটা বারংবার বার্তা দিচ্ছেন চিকিৎসক বিশেষজ্ঞরা। আর এরই মধ্যে যে দুটি বিষয় সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে, এক হচ্ছে গঙ্গাসাগর মেলা, দুই হচ্ছে 4 কর্পোরেশন এলাকায় পুরো ভোট। এই দুইয়েরই ভবিষ্যৎ নির্ধারণের জন্য আদালতের কোর্টে বল গিয়েছিল। আজকে গঙ্গাসাগর মেলা নিয়ে আদালত যে রায় দিল তাতে স্পষ্ট যে গঙ্গাসাগর মেলা বন্ধ করলো না আদালত, কিন্তু নির্দিষ্টভাবে কোভিড প্রোটোকল মেনে নির্দিষ্ট গাইডলাইন ঠিক করে দিয়েছে আদালত, যেটা মেনে এই গঙ্গাসাগর মেলা করতে হবে এবং তার জন্য 2 সদস্যের কমিটিও তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি পুরো ভোটের যে ভবিষ্যৎ সেটা এখনো অবধি অন্তত আদালতের কোর্টে নির্ধারিত হয়নি। শুনানি হয়েছে, সবাই তাকিয়ে রয়েছেন যে পরবর্তী শুনানি কি হয় এবং আদালত কি রায় দেন। গঙ্গাসাগর মেলার কথাই যদি আমরা ধরি তাহলে অনেকেই বলছেন যে প্রোটোকল মেনে গঙ্গাসাগর মেলা একদম নির্দিষ্ট শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি তো আদালত দিয়েছে, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটা কতটা সম্ভব এই সমস্ত নিয়ে চর্চা চলছে। তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে সরাসরি আজকের আপনার রায় অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, রয়েছেন সিপিআইএম নেতা সব্যসাচী চ্যাটার্জি, চিকিৎসক ডক্টর অর্জুন দাশগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুরুতে দেখাবো কোভিড আবহে একাধিক শর্ত চাপিয়ে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট। তবে 4 পুরসভার ভোট ভাগ্য এখনো অনিশ্চিত। কোভিড বিধি মেনেই মেলা এবং ভোটের আশ্বাস রাজ্য প্রশাসনের, তবে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবের মাটিতে কাজটা বেশ কঠিন। গঙ্গাসাগর মেলা হচ্ছে, তবে কোভিড বিধি মেনে। কোভিড আবহে মেলা ঘিরে একাধিক শর্ত বেঁধে দিল হাইকোর্ট। ডাবল ভ্যাকসিন বাধ্যতামূলক, 72 ঘন্টা আগে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট, গোটা সাগরদ্বীপ নোটিফাইড জোন। হাইকোর্টের বেঁধে দেওয়া শর্তগুলি যে অক্ষরে পালন করা হচ্ছে তা নিশ্চিত করার দায়িত্ব মুখ্য সচিবের। নেগেটিভ রিপোর্ট এবং ডাবল ভ্যাকসিনেশনের সার্টিফিকেট যাদের আছে সেই 50 জন মেলায় যেতে পারবে, বাকি কেউ নয়। গঙ্গাসাগর ইন্টার আইল্যান্ডকে নোটিফাইড এরিয়া ঘোষণা করতে হবে। হেলথ সেক্রেটারির উপর ডিরেকশন দেওয়া হয়েছে এগুলো করার, এবং সর্বোপরি চিফ সেক্রেটারিকে পার্সোনালি রেসপন্সিবল করেছেন জজ সাহেবরা। হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কিনা তার নজরদারির জন্য 2 সদস্যের কমিটি তৈরি করেছে আদালত। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও রয়েছেন রাজ্যের লিগাল সার্ভিসেস অথরিটির একজন সদস্য। মেলা নিয়ে হাইকোর্টের অনুমতির পরেও অনেকের গলাতেই আশঙ্কা, ক্ষোভ আর উদ্বেগ। তাদের প্রশ্ন, কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলার মতন একটি জনবহুল মেলা কি করা সম্ভব? সাধু সন্তদের সবাইকে কোভিড টেস্টে রাজি করানো যাবে তো? রিপোর্ট পেতে দেরি হলে বিকল্প কি? আচমকা ভিড় বেড়ে গেলে কি ব্যবস্থা? পশ্চিমবঙ্গ সরকারের কি এমন স্বাস্থ্য পরিকাঠামো আছে যে এই লক্ষ লক্ষ মানুষের আরটিপিসিআর, অ্যান্টিজেন, তাদের ডিস্টেন্স রক্ষা করার মতন ব্যবস্থা করতে পারে? আজকে কোর্ট নিজে ভার্চুয়ালি তাদের কাজকর্ম চালাচ্ছে। মহামান্য বিচারপতিদের জীবনের দাম আছে, কিন্তু সাধারণ মানুষ, অবনতি মানুষ এই যে সরকারের গাফিলতির জন্য বেরিয়ে যাচ্ছেন, তাদের কি জীবনের কোনো মূল্য নেই? আজকে কোর্ট এই মেলারকে যেভাবে সরকার চাইছে সেই মেলার অনুমতি দিল। আমার মনে হয় আদালত পুনর্বিবেচনা করবেন। গত বছর কুম্ভমেলা ঘিরে বিপর্যয়ের স্মৃতি এখনো টাটকা। যাবতীয় ব্যবস্থা সত্ত্বেও সংক্রমণ লাগাম ছাড়া হয়েছিল। সেই সময় বিধি মেনে গঙ্গাসাগর মেলাও হয়েছে। তবে এবার সংক্রমণের বাড়বাড়ন্তর কথা মাথায় রেখে অনেক রাজ্যই বাড়তি সতর্ক। ওড়িশায় মকর সংক্রান্তির বড় মেলা বন্ধ, ঘাটের বদলে বাড়িতেই স্নান সারার পরামর্শ। গুজরাটেও মকর সংক্রান্তিতে বড় জমায়েত নয়। পোঙ্গল নিয়ে একাধিক বিধিনিষেধ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে। সর্বোচ্চ 150 জনকে নিয়ে জাল্লিকাট্টুর অনুমতি। এই পরিস্থিতিতে মঙ্গলবার অবস্থান বদল করে জয়দেব মেলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। চিকিৎসকরা বলছেন সামান্য অসতর্কতায় বড় জমায়েত থেকে সংক্রমণ ছড়াবে, সে কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে রাজ্য। তবে গঙ্গাসাগর মেলার পাশাপাশি পুরো ভোট ঘিরেও এক রাশ প্রশ্ন। মঙ্গলবার পুরো ভোট মামলায় হাইকোর্টের প্রশ্ন, ভোট পিছিয়ে দেওয়ার ক্ষমতা কমিশনের হাতে। কমিশন এ নিয়ে কি ভাবছে? প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছেন, ভোটের কাজে যথেষ্ট কর্মী দেওয়া সম্ভব হবে তো? এই নিয়ে হাইকোর্টে হলফনামা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এক্ষেত্রেও স্বাস্থ্য বিশেষজ্ঞদের বক্তব্য, এই পরিস্থিতির মধ্যে ভোটও রাজ্য ও কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
আমি অরূপদার কাছে শুরুতে আসবো। অরূপদা, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য দিয়ে শুরু করি যে ঠিকই শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দিয়েছে আদালত, কিন্তু যে সমস্ত শর্ত সেগুলো ইমপ্লিমেন্টেশনের মতো প্রপার পরিকাঠামো আছে রাজ্য সরকারের? না দেখুন, হাইকোর্ট যেরকম শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দিয়েছে, তেমনি হাইকোর্টও নির্ধারণ করে দিয়েছে কারা কারা এই শর্তগুলো ঠিকমতো পালন হচ্ছে কিনা সেটার দিকে নজরদারি করবেন। আমার একটা বক্তব্য খুব পরিষ্কার। দেখুন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব দর্থহীন ভাষায় বলেছেন যে এই সময়ে দাঁড়িয়ে, এটাই আমাদের দলের পলিটিক্যাল লাইন, এই সময়ে দাঁড়িয়ে হ্যাঁ যদি 1 মাস 2 মাসের জন্য যেরকমভাবে ওমিক্রনের সংখ্যা বাড়ছে তাতে যদি পিছিয়ে যায়, আমার মনে হয় সেটা সব দিক থেকে ভালো হতো। কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্টের রায়কে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করবে। অন দ্য আদার হ্যান্ড আমি দেখছি একটু মানে বারংবার করে বিজেপির পক্ষ থেকে একটা বলা হচ্ছে যে বিহার, উত্তরপ্রদেশ সর্বত্র নাকি 100% ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, 100% ভ্যাকসিনেশন হলে এই যে গঙ্গাসাগর মেলায় যে পুণ্যার্থীরা আসছেন, সাধু সন্তরা আসছেন, তাদের কাছে কেন তাদের ভ্যাকসিন সার্টিফিকেট থাকছে না? কেন তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে ভ্যাকসিন করাতে হচ্ছে? দ্বিতীয়ত, আজকে ধরুন গঙ্গাসাগর মেলার প্রশ্নে নিশ্চিতভাবে গঙ্গাসাগর মেলা একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হতে পারে, তার জন্য রাজ্য সরকার প্রিভেন্টিভ মেজার নিচ্ছে, আদালত হস্তক্ষেপ করেছে, আদালতের রায়কে মান্যতা দিয়ে যা যা মেজার নেওয়ার রাজ্য সরকারের পক্ষে সম্ভব সমস্ত কিছুই হবে। তার মধ্যে আমার তো প্রশ্ন এটাই অরূপদা, যে রাজ্য সরকারের পক্ষে কি এই সমস্ত মেজার্স নেওয়া সম্ভব? নাম্বার 1। নাম্বার 2, 2 সদস্যের কমিটি সেটা কতটা নজরদারি করতে পারবেন বাস্তবের মাটিতে? যদি আমরা দেখার চেষ্টা করি, অনেকগুলো তো ইফস এন্ড বাটস থাকছে। না, বাস্তবের মাটিতে দেখুন, আমরা তো এর আগে এটাও দেখেছি, আজকে যারা মেলার বিপক্ষে বলছেন, আমি মেলার পক্ষে বা বিপক্ষে, আপনি ভুলে যান বিজেপি খুব খারাপ ধরে নিলাম বিজেপি খুব খারাপ, আমি অন্য রাজ্য খুব খারাপ, আমি বলছি গঙ্গাসাগর। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, বিজেপি ভ্যাকসিনেশন বিহারে না উত্তরপ্রদেশে হয়েছে, ওই সিলেবাসে আমরা পড়ে যাব। আমার নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, যে অধীর রঞ্জন চৌধুরী যে প্রশ্নটা তুলেছেন, এই যে একটা হিউজ কর্মযোগ্য, এই শর্ত সাপেক্ষে মেলা পরিচালনাটা মানে একটা হিউজ কর্মযোগ্য, তার পরিকাঠামো আছে আমাদের। মৌপি, একটা জিনিস আমি তর্কের খাতিরে ভুলে যান যে গঙ্গাসাগর মেলা এটা হলে ভালো না খারাপ সেই বিতর্কে আমি ঢুকছি না। তার আগে বলুন, রাজ্য সরকার যখন প্রথমে বলেছিল যে সন্ধ্যে 7টা পর্যন্ত লোকাল ট্রেন চালানো হবে, আমরা দেখেছিলাম তখনও প্রতিবাদ হয়েছে, কারণ স্বাভাবিক মানুষের অসুবিধা হচ্ছিল, রাত 10টা পর্যন্ত সরকার লোকাল ট্রেন চালাচ্ছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি কি এটা এনশিওর করতে পারবেন যে গণপরিবহন চালালে আপনার কোভিড ছড়াবে না, ওমিক্রন ছড়াবে না? আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সারা পৃথিবী এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সব সরকারকে যেতে হচ্ছে। প্রশ্ন আপনি যেটা বলছেন যে গণপরিবহন, ঠিকই গণপরিবহনের সঙ্গে গণপরিবহনেও, প্লিজ আমাকে শেষ করতে দিন অরূপদা, গণপরিবহনের সঙ্গেও ডেফিনেটলি কোভিড বা ওমিক্রনের আশঙ্কা থাকে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে গণপরিবহনটা, যেমনটা আপনিও বললেন, তার সঙ্গে মানুষের রুটি রুজি প্রত্যক্ষভাবে জড়িত। সত্যি কি গঙ্গাসাগর বা যে কোনো, আপনি একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কোট করলেন, সত্যি কি গঙ্গাসাগর বা অন্য যে কোনো ধর্মীয় বা রাজনৈতিক বা সামাজিক সমাবেশ সেটা অপরিহার্য? গণপরিবহন অপরিহার্য। আমি আবারও বলছি, দেখুন, এটা যেহেতু না হলে মানুষ না খেতে পেয়ে মরে যাবে। না, এটা দেখুন, এটা আবারও বলছি, এটা যেহেতু মহামান্য আদালত তার একটা অবজারভেশন দিয়েছেন, তার বাইরে গণপরিবহনের সঙ্গে গঙ্গাসাগর মেলার কি তুলনা আসে? না, গণপরিবহনের সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা একেবারে আসে না। এটা যেরকম সত্যি কথা, তেমনি অন দ্য আদার হ্যান্ড গঙ্গাসাগর মেলাটা যেখানে হয় সেটা একটা বিচ্ছিন্ন আইল্যান্ড, মূল ভূখণ্ডের বাইরে। সেই আইল্যান্ডের কিন্তু অনেক মানুষের রুটি রুজিও এটার সাথেই নির্ভর করে, গঙ্গাসাগর মেলার সঙ্গে, কিন্তু তার সঙ্গে কখনো এটা তুলনীয় নয়। আমি আবারও বলছি, হাইকোর্টের প্রত্যেকটা অবজারভেশনকে মান্যতা দিয়ে রাজ্য সরকার কাজ করবে, এবং ইতিমধ্যেই রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখেন কলকাতা পৌরসভা যেখানে আজকে গঙ্গাসাগর মেলার জন্য স্পেশালি আলাদা করে ক্যাম্প চালু করে ভ্যাকসিনেশন হচ্ছে, আজকে RT-PCR টেস্ট করানো হচ্ছে। আজকে ডায়মন্ড হারবারের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশালি ডক্টর অন হুইল স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে, কারণ ডায়মন্ড হারবার দিয়ে প্রচুর মানুষ তারা গঙ্গাসাগর মেলায় যাবেন। আজকে সামগ্রিকভাবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে পুরো নামানো রয়েছে। আমাদের দিক থেকে যে প্রিভেন্টিভ মেজার নেওয়ার কথা, আমরা সমস্ত এনসিআই এর গাইডলাইন মেনে, ICMR এর সাজেশন মেনে, সমস্ত সেই গাইডলাইন মেনে আমরা ইমপ্লিমেন্ট করছি। এবং আমি আবারও বলছি, দেখুন, আমরা তো এখানে করেছি, কিন্তু এর আগে তো আমরা দেখেছি। আজকে দেখুন দ্বিচারিতাটা কোথায় হয়, আজকে এত কথা হচ্ছে। আজকে বলুন তো, এখানে আপনারা এর পরের সেশনটা আপনারা ইলেকশন নিয়েও আপনারা রিপোর্টিং করবেন। আজকে ইলেকশন নিয়ে এখানে এত বড় বড় কথা বলা হচ্ছে, অথচ 5টা রাজ্যে নির্বাচন। বিজেপি স্ট্যান্ডটা কি? তারা কি রাজি হচ্ছে 5টা রাজ্যে নির্বাচন? দ্বিচারিতার অভিযোগ স্পষ্ট অরূপ চক্রবর্তীর গলায়, এবং শুধুমাত্র অরূপ চক্রবর্তীর গলায় নয়, সত্যিই তো ভোট নিয়ে যদি দেখা যায় আপনাদের যে অবস্থান, ধর্মীয় সমাবেশ নিয়ে আপনাদের যে অবস্থান, তার মধ্যে সাজুজ্য থাকছে। রাম মন্দিরের ভূমি পূজন হচ্ছে কোভিডের মধ্যে, বজায় রাখতে পারছেন?
অরূপদা তুমি বলেছো তখন আমি কিছু না, বলিনি, বলো, আশা করি বলো, এবার আমি বলো, বলবো, বলো, তুমি বলো। কিছু বলবে না, তারপর উত্তর করবে। আসলে অরূপদার সত্যি এখানে কনফিউজড, বেচারি কি বলবে, কোন দিকে বলবে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতা, সে বলছে কোনো কিছু হবে না, আগামী 2 মাস সব বন্ধ, ইলেকশন থেকে মেলা। আর এদিকে সরকার মানে পিসিমণি তিনি বলছেন যে না সব কিছুই চলবে। হাইকোর্ট রায় দিয়েছে, যেটা অরূপদারা বারবার বলার চেষ্টা করছেন, আসলে এটা ভুল কথা। হাইকোর্টে কিন্তু অ্যাডভোকেট জেনারেল করতে চেয়েছেন, বলেছেন শর্ত সাপেক্ষে আমরা একটু কন্ট্রোলের মধ্যে জিনিসটাকে করতে চাই। হাইকোর্ট আজকে রায় দিয়েছেন, ভার্চুয়ালি হাইকোর্ট চলছে, তিনি রায় দিয়েছেন 50 জন মানুষ গঙ্গায় চান করবেন। আচ্ছা, প্রথম কথা 50 জনে মেলা হয় না, এই 50 জন মানুষকে কে বেছে নেবে এবং বাকি 2 লক্ষ মানুষের মধ্যে থেকে এই 50 জন মানুষকে চুজ করে আনতে গেলে আরো 10,000 পুলিশ লাগবে। এতে করে কি কোভিড আলাদা করে ছড়াবে না? আপনারা বলুন। হিন্দুত্বের কথা বলে বিজেপি নাকি সারা সবসময় সাম্প্রদায়িকতার কথা বলে। আসলে হিন্দুত্ব ভোটটা যেটা তৃণমূল লুজ করেছিল, সেই ভোটটাকে ফিরিয়ে আনার জন্য সারা ভারতবর্ষের বুকে তাদের একটা হিন্দু ইমেজ তৈরি করার জন্য একটা প্যারালাল রাজনীতি করবার চেষ্টা করছে। হিন্দুত্বের কথা শুধু বিজেপি বলছে না, গত বছর কুম্ভ রাজনৈতিক কারণেই হয়েছিল তো সজলদা। হ্যাঁ, আবার শুনতে পেলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, গতবার কুম্ভ রাজনৈতিক কারণেই তার মানে হয়েছিল, তো এই হিন্দু ভোটের কথা মাথায় রেখে হয়েছিল তো। এক মিনিট বলেনি আমি এক সেকেন্ড অরূপদা, এক সেকেন্ড অরূপদা, এক সেকেন্ড সজলদার কাছে আমার প্রশ্ন। অতীত থেকে যদি শিক্ষা নিই, আমাদের যদি গতবার ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা এই রাজ্য সরকারের করা উচিত নয়। আমরা গুজরাট, উত্তরাখণ্ডে, এমনকি উড়িষ্যায় এই জাতীয় সমস্ত ধর্মীয় অনুষ্ঠান কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকারগুলো, সবকটা বিজেপি শাসিত সরকার নয়। এবার অরূপদা বলো। সজল, আমার ছোট্ট একটা প্রশ্ন। এক হচ্ছে রাম মন্দিরের যখন ভূমি পূজন হয়েছিল তখন এই জ্ঞানগুলো কি সজলদের মাথায় ছিল, নাকি গত সপ্তাহে যখন নরেন্দ্র মোদী জনসভা করলো ত্রিপুরার বুকে তখন কোভিড ছড়ায় না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে গেলে কোভিড ছড়াবে? এই যুক্তিটা যদি দর্শকের কাছে একটু ব্যাখ্যা করে দাও তাহলে খুব ভালো হয়। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ নিয়ে বলছি, তুমি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতবর্ষ বলছো, ঠিক কথা। তোমাদের আমি তো বলিনি, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 28 বা 29 তারিখে যে আমি যা কিছু বিধিনিষেধ লাগু করব সব 3 তারিখ থেকে, আর 25 তারিখ থেকে তোমরা উন্মত্তের মতন সারা রাজ্যে হ্যাঁ ফেস্টিভ্যাল করো, নিউ ইয়ার করো, 25 ডিসেম্বর করো, সব কিছু করো, তাতে ভাইপো কাপ করো, যা যা করা যায় সব কিছু করো। হ্যাঁ, আমরা সবসময় রাম মন্দিরের ভূমি পূজনে কত লোক হয়েছিল দাদা সেখানে, তুমি সেটা বলতে পারো? তার সঙ্গে গঙ্গাসাগরের কখনোই তুলনা করা চলে না, এটা অন্তত দায়িত্ব নিয়ে আমি বলতে পারি। গত সপ্তাহের মিটিংটা যেখানে নরেন্দ্র মোদী জনসভায় তোমরাই ছবি করলে, টুইট করলে, বিপ্লব দেব দেখালো লক্ষ লক্ষ মানুষের সমাগম, ওইটা করোনাটা কি মানুষের পায়ের তলায় চাপা পড়ে মরে গেছিল? ভালো কথা, তুমি ত্রিপুরা থেকে তো শিক্ষা নিলে যেটা করা উচিত নয়। না না, তাহলে তুমি এমন কি করলে যেটার জন্য তুমি সমালোচনা করতে পারো, তুমি সেই কাজগুলোই করছো যে কাজগুলোকে তুমি ভুল বলছো, তুমি সেই কাজগুলোই দাদা করছো যে কাজগুলোকে তুমি ভুল বলো। আমি আসবো অরূপদা, সজলদা দুজনের কাছেই আসবো। আমি একটু সব্যসাচীর কাছে যাই, কারণ সব্যসাচী এই মামলার অন্যতম আইনজীবীও। আমি সব্যসাচীর কাছে একটু জানার চেষ্টা করবো। সব্যসাচী, গঙ্গাসাগর মেলা নিয়ে আজকে নির্দিষ্টভাবে নির্দেশিকা একদম শর্ত বেঁধে দিয়েছে আদালত, মহামান্য আদালত, কিন্তু সেটা ফাইনালি ইমপ্লিমেন্টেশন সেটা কতটা সহজ দেখুন, বলে মনে হয়? ইমপ্লিমেন্টেশনটা খুবই কঠিন, এটা সহজ কিছুতেই হতে পারে না। কারণ আজকের প্রেক্ষিতে নয়, 1976 সালে যখন পশ্চিমবঙ্গ বিধানসভায় গঙ্গাসাগর মেলা আইন পাশ হয়েছিল, তখনই গঙ্গাসাগরের হেলথ সিচুয়েশনকে কনসিডার করে রাজ্য সরকারকে পাওয়ার দেওয়া হয়েছিল বিশেষ পরিস্থিতিতে সেখানে বিশেষ ধরনের অ্যাকশন পদক্ষেপ নেবার জন্য, ইনক্লুডিং যে নোটিফাইড এরিয়া ঘোষণা করার কথাটা একটু আগে বলা হচ্ছিল, যে নোটিফাইড এরিয়া 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে ডাইরেকশন দেওয়া হয়েছে ডিক্লেয়ার করবার জন্য গোটা আইল্যান্ডটাকে, সেটার কথাও কিন্তু এই গঙ্গাসাগর মেলা অ্যাক্ট 1976 সালেই কিন্তু ছিল। অর্থাৎ গঙ্গাসাগর যে একটা স্পেসিফিক
ইউনিক একটা ফেস্টিভ্যাল এবং ইউনিক একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর ভিত্তি করে হয়, সেখানে এই পরিস্থিতিটা অ্যাগ্রেভেট করতে পারে যে কোনো সময়, এটা সকলেই জানেন। সেই কারণেই গঙ্গাসাগর মেলা নিয়ে অনেকের অনেক উৎকণ্ঠা থাকে, সেই উৎকণ্ঠার জায়গাটাও কিন্তু আছে। এখন এই যে 50 জনে মেলা হবে কিনা সেটাও যেমন একটা কনফিউজিং জায়গা। দ্বিতীয়ত কোন সাধুসন্ত তারা আরটিপিসিআর টেস্ট করছেন কিনা, সকলে 72 ঘন্টার মধ্যে ওই আরটিপিসিআর টেস্ট করে মেলায় যাচ্ছেন কিনা, সেটাকেও যদি ঠিক করে দেখতে হয়। এটাও কিন্তু মানুষের যে একটা ক্ষমতা আছে তার মধ্যে কিন্তু সঠিকভাবে আমি কুলোয় না। ফলে গতকাল এখানে বিচারপতির একটা মন্তব্যের একটু রেফারেন্স দেব, যেখানে তিনি বলছেন যে মামলাকারীরা তারাও কি এই সভা মাফ করবে এই গঙ্গাসাগর মেলা সেটা বন্ধের কথা। সম্ভবত এই মামলাটি যে করেছেন যিনি, সেই মামলার প্রথম প্রেয়ার ছিল এই মামলা এই গঙ্গাসাগর আইল্যান্ডে প্রবেশকে নিষিদ্ধ করো। আমাদের মনে আছে আমরা যে মামলাগুলির সাথে যুক্ত ছিলাম সেটা অর্ডার হয়ে যাবার পরে কিছু মডিফিকেশনের প্রশ্নে একটা কমিটি কনস্টিটিউশনের প্রশ্ন, এবং যেখানে আমরা বলেছিলাম এক্সপার্টদেরকে ঢোকানোর দরকার। এবং ফাইনালি কি ফোকাসটা কমিটির উপর চলে এলো? না 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 না, ফোকাসটা কমিটির উপর নয়। আমাদের অ্যাপ্লিকেশনেই, যে অ্যাপ্লিকেশনে বিকাশ ভট্টাচার্য আমরা যে অ্যাপ্লিকেশনে লড়েছি সেখানে আমরা স্পেসিফিক্যালি বলেছি ম্যান্ডেটরিলি 72 ঘন্টার আরটিপিসিআর সেটাকে কিন্তু নির্দিষ্ট করতে হবে, এবং সেই সঙ্গে ডাবল ভ্যাকসিনেটেড হলে তখনই যেতে হবে। কারণ ইতিমধ্যেই হাইকোর্ট মূল রায় যেটা দিয়েছেন সেখানে কিন্তু মেলা বন্ধ করার কথা তারা কিন্তু বলেননি, মূল রায়ে মূল মামলার প্রেয়ারের মধ্যে সেটা থাকা সত্ত্বেও। ফলে আমরা অর্ডারের এই টার্মসে মডিফিকেশনটা চেয়েছিলাম, এবং সেই মডিফিকেশনটা আজকে কিন্তু এসেছে। এই কথাটা মাথায় রাখতে হবে। কিন্তু একটা বিষয়, যে চিফ সেক্রেটারিকে লায়াবল করার কথা যেটা বলা হয়েছে সেটার দিকে নজর রাখতে পারলে আমার মনে হয় প্রশাসন অনেক বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারবেন। কিন্তু যে জায়গাটা বারবার বলছি যে এটার জন্য আদালতে মানুষকে যেতে হবে কেন? আজকে সরকার নিজের থেকে তো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেন। হ্যাঁ, অরূপবাবু তো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে, দুদিন আগে খেলিয়েছেন ওখানে স্টেডিয়াম জুড়ে, ওখানে এমপি কাপ হয়েছে, খুব ভালো কথা। তারপর ওনার জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে, উনি বলেছেন যে ভিড় করবেন না। উনি বলছেন ভিড় করবেন না, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনিক বৈঠকে, যিনি আসলে প্রশাসনিক বৈঠকে এতদিন বসতেন, এখন ওনার জায়গাটা অভিষেকবাবু বসেছেন। ভালো ভালো, এইগুলো হতে পারলে উনি যদি করতে পারেন ভালো হবে। প্রশাসনের রাস্তা হয়তো নিচ্ছেন, যদি নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন ভালো। কিন্তু ওনার যিনি আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো সব কিছু খুলে রাখার পক্ষে কথা বলছেন। এই যে জায়গাটা, এটা সরকার কেন বলবে না? আমাদের তো বক্তব্য এটাই। আজকে যখন প্রশ্ন আসছে ওখানে কেন হচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, নিঃসন্দেহে বিভিন্ন মহল থেকে সেটাকে স্বাগত জানানো হচ্ছে। ডেফিনেটলি রাজনৈতিক বিরোধীরা তার মধ্যেও কিছু যদি কিন্তু আনছেন, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না। চিকিৎসকরা, বিশেষজ্ঞরা, অনেক সাধারণ মানুষ তারা সেটাকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন যে হ্যাঁ, এখন তো এটাই হওয়া উচিত। না, মুশকিলটা বামপন্থীদের সমস্যাটা অন্যখানে। এরা এখানে এক কথা বলে কেরালায় গিয়ে পাল্টি খায়। সমস্যার কেন বলছি, আরে অরূপদা গঙ্গাসাগরে এসো, আবার কেরালা যাচ্ছ কেন? সুব্রতজি, আমি তোমার বলার সময় একটা কথাও বলিনি। এত অসহিষ্ণু হলে হবে কি করে? কিন্তু শূন্য হয়ে গেছো তো। আরে সহিষ্ণুতা তো তোমার থেকে শিখলাম দাদা, নেতাজি নগরে। বলো বলো। আরে আবার এই তো গাত্রদাহ, কত গাত্রদাহ বলো তো। এত গাত্রদাহ তুমি যাও কেরালা বললে তোমার অসুবিধা হচ্ছে। আরে আমি তো নেতাজি নগর বলছি, টালিগঞ্জে 91 নম্বর ওয়ার্ডে। তোমার কেরালায় এত গাত্রদাহ হচ্ছে কেন বলো তো? লাস্ট আমি তো বলছি 98 নম্বর ওয়ার্ড বললে তোমার গাত্রদাহ বলে, এখন লাশগুলো বেরোচ্ছিল বলে, এখন ডেথ কাউন্ট বাড়ছে বলে। আমি 98 নম্বর। আরে আমি তো তোমার কমরেডের রাজত্ব বলছি, এত গাত্রদাহ হচ্ছে কেন? আরে আমি তো তোমার নিজের এলাকার কথা বলছি। নিশ্চয়ই। আচ্ছা বলো 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 বলো, গঙ্গাসাগরে এসো। তোমার কথা বলার মাঝখানে একটু ইন্টারাপ্ট করিনি। আচ্ছা গঙ্গাসাগরে এসো, গঙ্গাসাগরে এসো। চলো, কেন শূন্য হয় তো বোঝা যাচ্ছে। আজকে গঙ্গাসাগরে এসো। আমাকে বলতে দিতে হবে মাঝখানে ইন্টারাপ্ট করলে হবে না। মাঝখানে ইন্টারাপ্ট করলে আমি কেরালার এক্সাম্পল টানবো, যেখানে তোমরা লাস্ট চুরি লুকিয়ে রেখেছিলে। আজকে আমরাও তো, তোমরা পার্টি অফিস দখল করছিলে, আমিও টানবো। আমিও টানবো। আচ্ছা, কেরালা, নেতাজি নগর সবকিছু থেকে বেরিয়ে একটু গঙ্গাসাগরের দিকে যাই। মূল প্রশ্নটা অন্যখানে। মূল প্রশ্ন হচ্ছে এরা নিজেদের স্ট্যান্ডে ঠিক নেই। একবার বলছে গণপরিবহন কেন চলবে না,
আবার যখন গণপরিবহন চলছে তখন বলছে মেলা কেন বন্ধ হবে। আগে তো নিজের স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে হবে। আমি বারংবার বলছি, দেখুন এটা একটা এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে বিজ্ঞান এখনো ওমিক্রনের প্রতিরোধক বের করতে পারেনি। আজকে সেই একটা ঘটনা, সমস্ত ডাক্তারবাবুরা বলছেন ওমিক্রনটা অতটা ফ্যাটাল নয় যতটা সেকেন্ড ফেজের সময় আমরা যেই এক্সপিরিয়েন্স আমরা ফেস করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সমস্ত জায়গাতেই একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট এক্স্যাক্টলি কোনটা? যেহেতু তৃণমূল কংগ্রেস শাসক দল, সরকারের অবস্থানটাই কি তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল স্ট্যান্ড পয়েন্ট, নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে মতটা, যে অবস্থানটা, সেটাই তৃণমূলের অফিশিয়াল স্ট্যান্ড পয়েন্ট, এবং যেটাকে আপনারা পরপর সোশ্যাল মিডিয়া এন্ডোর্স করেছেন? না, আমি আবারও বলছি, আমরা এমন একটা দল যারা আইন ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় আস্থা রাখি। এখানে সব্যসাচী বাবু নিজে আইনজীবী। আমার নির্দিষ্ট প্রশ্ন আমি কোনটা বলে দিচ্ছি, এটা বলতে দিতে হবে তো। সব্যসাচী বাবুরা আইনজীবীর উদ্দেশ্যে বলেছিলেন লালা বাংলা ছেড়ে পালা। আমরা বলছি আদালতের রায়কে, আদালতের রায়কে সবাই, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন যে কোনটা আমি জানতে চাইছি। তৃণমূল কংগ্রেসের আমি খারাপ না তো? অরূপদা, আমি খারাপ না তো? আমাকে বলতে দাও, অরূপদা, আমি খারাপ না তো? আমাকে বলতে দাও। তাহলে এটা আমার প্রশ্নটার উত্তর দাও। আমি দিচ্ছি, আমি বারংবার বলছি কোনটা তৃণমূলের অফিশিয়াল স্ট্যান্ড? অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছেন সেই কথার সাথে প্রত্যেক মানুষ, ব্যক্তি হিসেবে আমরা প্রত্যেকে সহমত। এবং একই জায়গায় রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট খুব পরিষ্কার। আদালত যে রায় দিয়েছে, মহামান্য আদালতের রায়কে কার্যকর করা, ইমপ্লিমেন্ট করা, সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা, যাতে যে রায় দেওয়া হয়েছে সেই রায়কে যে অবজারভেশন করা হয়েছে আদালতের পক্ষ থেকে, সেই অবজারভেশন ইমপ্লিমেন্টেড হয়ে সাগর মেলা সুষ্ঠুভাবে হয়, যাতে এখান থেকে কোভিড স্প্রেড না হয়। এটা রাজ্য সরকারের স্ট্যান্ড পরিষ্কার। আমি একটু ডক্টর দাশগুপ্তের কাছে আসি। এই সমস্ত রাজনৈতিক বিতর্কের বাইরে গিয়ে ডক্টর দাশগুপ্ত, গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলা করা এক হচ্ছে, যে বাস্তবে সেটার ইমপ্লিমেন্টেশন সেটা সত্যি সত্যি কতটা সম্ভব বলে একজন চিকিৎসক হিসেবে আপনি মনে করেন? নাম্বার 1। নাম্বার 2, সেটা কি যথেষ্ট? আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামছে। আমরা শুনতে পাচ্ছি ওমিক্রনকে মোটামুটি চিকেন পক্সের পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। ওমিক্রন নাকি অত্যন্ত কোনো কমপ্লিকেশনই হয় না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওমিক্রনের সাধারণ জ্বর হচ্ছে, 5 দিনের মধ্যে সেরে যাচ্ছে। যেটা আমার বলার কারণ সেটা হচ্ছে, একটা পেশেন্ট থেকে যদি ডেল্টা হতো, যেটা কিনা সেকেন্ড ওয়েভ করেছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি 1000 পেশেন্টকে এফেক্ট করতে পারে, ওমিক্রন ওই একই সময়ের মধ্যে 1 লক্ষ মানুষকে এফেক্ট করবে। এবং এই 1 লক্ষ মানুষের মধ্যে, ওই 1000 পেশেন্টের মধ্যে ডেল্টার যদি 100 মানুষের হাসপাতালের দরকার হতো, তাহলে ওমিক্রনের ওই একই সময় 1 লক্ষ পেশেন্টের মধ্যে অন্তত খুব কম করেও 1000 পেশেন্টের হাসপাতালের দরকার হবে, যেটা ফ্রান্সে ইতিমধ্যেই হচ্ছে। ফ্রান্সে ইতিমধ্যেই হাসপাতালের বেড সংকট দেখা দিয়েছে ডক্টর দাশগুপ্ত। আমাদের কি সেই সমস্যা, সেই এটা আছে? আমরা জানি, আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কিছু জানি না। আমরা জানি যে জনসমাবেশ বন্ধ করতে হবে, এবং জনসমাবেশ বলতে আমরা যেটা মনে করি, গঙ্গাসাগরকে আমরা ডাক্তাররা মনে করেছি অবাঞ্ছিত, পুরভোটকে আমরা মনে করেছি অবাঞ্ছিত। এই যে জনসমাবেশগুলো হচ্ছে, আমাদের আইনজীবীরা, আমরা জানি না, আইনের পরিভাষা জানি না, আমাদের নাকি যে রায় দিয়েছেন তাতে বলেছেন পুরো গঙ্গাসাগরে নাকি 50 জনের বেশি থাকতে পারবে না। আমি ভাবতে পারছি না কি করে এটা হবে আর কি। আমি চোখের সামনে দেখছি লক্ষ লক্ষ মানুষ রওনা হয়েছে গঙ্গাসাগরের দিকে, তার মধ্যে কোন 50 জনকে নিয়ে গঙ্গাসাগরের মেলা হবে আমরা জানি না। তবে এটা জানি যে সেকেন্ড ওয়েভের, আমরা কুম্ভ মেলা দেখেছি, কুম্ভ মেলার পরে আমরা যে শ্মশানের মধ্যে যে চিতার ভিড় হয়েছে সেটা দেখেছি, নদী দিয়ে বডি ভেসে গেছে আমরা দেখেছি। এবং থার্ড ওয়েভে আমরা যদি এই সময় গঙ্গাসাগরের মেলা এবং অন্যান্যগুলো করি, তাহলে কিন্তু আমাদের কেউ ক্ষমা করবে না। আমরা যথেষ্ট প্রস্তুত কিনা আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে যে এক্স্যাক্টলি কি হতে চলেছে। যদিও এখনো কমপ্লিকেটেড পেশেন্টের সংখ্যা কম, আইসিসিউ পেশেন্টের সংখ্যা কম, ভেন্টিলেটেড পেশেন্টের সংখ্যা কম, কিন্তু আমরা আশা করছি একটা বিরাট সংখ্যক পেশেন্ট কিন্তু এদের মধ্যে হাসপাতালে ভর্তি হবে। সাধারণ যে পেশেন্টরা হাসপাতালে ভর্তি হয়, যাদের কিনা হার্ট অ্যাটাক হচ্ছে, যাদের কিনা অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে, যাদের কিনা গলব্লাডার হচ্ছে, তাদের কোভিড হবে, তারা কিন্তু এক্সট্রা একটা বার্ডেন তৈরি করবে। আমাদের সরকারি বেসরকারি হাসপাতালের পরিকাঠামো কি আছে সেটাকে, অর্থাৎ আপনি এর মধ্যেও সিঁদুরে মেঘটা দেখছেন। আমি আসবো ডক্টর দাশগুপ্ত আপনার কাছে। আমি এখানে একটু শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময় বাবু, আজকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো ছেড়েই দিন, বিজেপি, সিপিআইএম যে যাই কথা বলুক, আমরা সাধারণ মানুষ
গত 2 বছরে তো অনেক কিছু দেখেছি, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। তার মধ্যে আমরা যেমন ওনাম দেখেছি, আমরা কুম্ভ দেখেছি, আবার বড়দিনও দেখেছি। আমার এটাই প্রশ্ন যে আসলে কি রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, আবারও বলছি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, জায়গা বিশেষে হয়তো অবস্থান বদলায়, কিন্তু কিসের ইতিহাস দেখিনি আমরা গত 2 বছরে? যেটা আমি আগেও বললাম, আই রিপিট, ওনামও দেখেছি, কুম্ভও দেখেছি, বড়দিনও দেখেছি, গঙ্গাসাগর মেলাও দেখতে চলেছি। এটা কেন? হ্যাঁ, মানে খুব বিপজ্জনক একটা ব্যাপার মানে হচ্ছে আমাদের, এবং তার চেয়ে বড় বিপজ্জনক ব্যাপার যে আমাদের এরকম একটা ধর্ম এবং দর্শনের আলোচনায় আপনি ডাক্তারবাবুদের বলতে দিচ্ছেন যেখানে কিনা বিজ্ঞান ভিত্তিক কথা বলছেন ওনারা। শুনুন, আমাদের যে আলোচনাটা মূলত চলছে সেখানে মূল আলোচনা হচ্ছে যে স্বপ্ন তাবলিগি জামাতও দেখেছি, শুভমতে তাবলিগি জামাতও দেখেছি। একদম একদম তাবলিগি জামাত, আমাদের যে বিভিন্ন ধর্ম, মানে ধর্ম তো একটা অসাধারণ বিষয়, দর্শন একটা অসাধারণ বিষয়, এবং বিজ্ঞান ভুলতে হবে এই জায়গাটা দেখুন। যেমন একটা বাচ্চা ছেলে যখন কাদামাঠে ফুটবল খেলে সে তো স্বপ্ন দেখে ওয়ার্ল্ড কাপে গোল বাঁচিয়ে ভারতবর্ষকে চ্যাম্পিয়ন করবে। যেমন একজন মানুষ যখন একটা বাচ্চা ছেলে রাত জেগে পড়াশোনা করে সে তো ভাবে আইআইটি বোম্বেতে কম্পিউটার সায়েন্সটা পড়বে। যেমন আজকের দিনে একজন নতুন বামপন্থী সমর্থক সে তো ভাবে যে সিপিআইএম পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। সেই রকমই রাজনৈতিক নেতারা ভাবছেন যে তারা ভালো ভালো কথা ভাবছেন সবকিছু বন্ধ করা হোক, কিন্তু করতে পারছেন না। বিভিন্ন দলের বিভিন্ন প্রান্তের ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক নেতারা সেগুলো করে উঠতে পারছেন না। যখন কোভিড পরিস্থিতি শুরু হয় আমি এক জায়গায় লিখেছিলাম ভারতের প্রত্যেকটি মানুষকে 10,000 টাকা করে হাতে পৌঁছে দেওয়া হোক। আমি আপনাকে বলছি গুনে গুনে 17 জন পড়েছিলেন, এবং এখনো নরেন্দ্র মোদী তো সে কথা শোনেননি আর কি। সুতরাং আমাদের যে স্বপ্ন এবং যে বাস্তবতা তার একটা পার্থক্য আছে, এবং এখানে তো বড় প্রশ্ন উঠবে যে কৌপিন পড়া বা না পড়া সাধু বাবা তার ভ্যাকসিনের সার্টিফিকেটটা কোথায় রাখবেন। এখানে প্রশ্ন উঠবে যে সাধু বাবা ভ্যাকসিন না নিয়ে এলেন তাকে 7 দিনের মধ্যে 2টো ভ্যাকসিন কি করে দেওয়া হবে। এবং অবশ্যই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের কথা উঠবে, যেখানে একটা আলোচনা তো মাঝে মাঝে হচ্ছে অন্তর্জালে দেখবেন যে গঞ্জিকা সেবন করলে নাকি কোভিড হয় না। সুতরাং আমার মনে হয় সারা বিশ্বের মানুষের কাছে আগামী এই যে মেলাটা হচ্ছে এখানে এই সার্ভেটা করে নেওয়া ভীষণ জরুরি। গঞ্জিকা সেবনের ফল মনে আছে, তামাকু সেবনের অপকারিতা নিয়ে নাটক ছিল, সেই রকম গঞ্জিকা সেবনের উপকারিতা নিয়ে এই গঙ্গাসাগরের সামনে দাঁড়িয়ে সমস্ত পড়াশোনা শিখে তুলে আমাদের খুব ভালোভাবে একটা স্টাডি করা উচিত, এবং রাজনীতিবিদ দর্শন নিয়ে যারা পড়াশোনা করেন, যারা ধর্ম নিয়ে ভাবেন, তাদের পক্ষে এই যে চারণ ক্ষেত্র এটা সত্যি আমাদের একে স্বাগত জানানো উচিত। আমি আসবো এর প্রসঙ্গে আলোচনায়, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আর এরই মধ্যে আমরা বিতর্ক দেখলাম, হাইকোর্টের নির্দেশ মেনে গঙ্গাসাগর মেলার অনুমতি রায় যথাযথ মানা হলো কিনা নজরদারিতে 2 সদস্যের কমিটি। আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে 3 সদস্যের কমিটি তৈরির নির্দেশ দেয় হাইকোর্ট। মঙ্গলবার অবশ্য চূড়ান্ত কমিটিতে বাদ পড়েন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে কমিটিতে রাখা নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। রাজ্যের সওয়াল ছিল শুভেন্দুর বদলে অরাজনৈতিক কাউকে কমিটিতে রাখা হোক। হাইকোর্টের রায়ে কমিটি থেকে শুভেন্দু বাদ পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমি শোনাবো সৌমিক ভট্টাচার্য এবং সৌগত রায়ের বক্তব্য। রাজ্য সরকার আবার প্রমাণ করলো যে 11 বছর ধরেই একই ট্র্যাডিশন তারা বজায় রেখেছে। পশ্চিমবঙ্গে যে সরকার চলেছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, সেটা তৃণমূল কংগ্রেস সরকার। এই কমিটিতে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি থাকতেন, এই পার্টির অন্য কোনো ব্যক্তিত্ব যদি থাকতেন, তাহলে তার বিরোধিতা করা যেত রাজনৈতিকভাবে। কিন্তু বিরোধী দলনেতাকে শুধুমাত্র রাজনীতির রঙে রাঙিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস এজির মাধ্যমে মহামান্য আদালতের সামনে উপস্থাপন করলো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত স্বৈরতান্ত্রিক আচরণ। তাহলে এটা সংবিধানের মূল দর্শন, তারই বিরোধিতা করছে বর্তমানের রাজ্য সরকার, এবং দুর্ভাগ্যজনকভাবে কোর্ট সেটাকে গ্রহণ করেছে। আমরা তো মনে করতাম যে হাইকোর্টের রায় মেনেই বিজেপি চলে, যে কোনো ব্যাপারে বিধানসভায় দলত্যাগ হয়েছে কিনা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান কে হবে সেই নিয়ে বিজেপি হাইকোর্টে যেত। এখন একটা রায় ওদের পছন্দ না হলেই ওরা হাইকোর্টের বিরুদ্ধে বলবে, এটা তো ঠিক নয়।
তারা 3 সদস্যের কমিটির জায়গায় 2 সদস্যের একটা কমিটি করেছেন এবং রাজ্য সরকারের রায়টা খুব ব্যালেন্স, হাইকোর্টের রায়টা খুব ব্যালেন্সড রায়। তার কারণ ওরা রাজনৈতিক লোককে রাখতে চাননি এর মধ্যে। আমরা মনে করছি হাইকোর্ট যা করেছে ঠিক করেছে। অরূপদা, বিজেপির বক্তব্য যে আপনারা বিরোধী দলনেতা সত্যি তো একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ। বিরোধী দলনেতাকে, সুকান্ত মজুমদার নন, বিরোধী দলনেতা, তাকে কমিটিতে রাখা নিয়ে আপনারা অকারণ রাজনীতি করছেন এবং তার একটা রাজনৈতিক রং চড়াচ্ছেন বিরোধী দলনেতার পোস্টে। শ্রমিক ভট্টাচার্য এত জ্ঞানগর্ভ কথা বললেন এই সংসদীয় গণতন্ত্র ইত্যাদি, তো লোকসভার ডেপুটি স্পিকারের নির্বাচনের সময় তখন শ্রমিক ভট্টাচার্য এই কথাগুলো মনে থাকে না? দ্বিতীয়ত, রাজ্য সরকার, এখানে দেখুন আদালতের রায়, আমার আদালতের রায় নিয়ে কিছু বলার নেই, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কি বলেছেন? অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব থাকলে নিশ্চিতভাবে একটা রাজনৈতিক ইন্টারফেয়ারেন্সের জায়গা থাকে। তিনি কি কোথাও বলেছেন তৃণমূল কংগ্রেসে বা রাজ্য সরকারের কোনো মন্ত্রীর নাম ওখানে রাখা হোক? তিনি কি বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো নেতার নাম রাখা হোক? অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে বিশিষ্ট ডাক্তারবাবুরা, কুণাল সরকার থেকে শুরু করে আরো বিশিষ্ট শুদ্ধ সত্যবাবু থেকে শুরু বিভিন্ন ডাক্তারবাবুদের নাম, যারা এটার এক্সপার্টাইজ, আজকে এমন একজন লোকের নাম নিয়ে শ্রমিকবাবুর নাকি কান্না, যাদের দল যারা বলে গোমূত্র খেলে করোনা ছাড়ে, যারা বলছে অনেক কিছু, তো শাসক দলের কোনো প্রতিনিধি রাখার ব্যাপারেও তো সওয়াল করেনি অ্যাডভোকেট জেনারেল। তার বক্তব্যটা যদি আমরা দেখি, নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক ব্যক্তি ডাক্তারদের তাদেরকে রাখতে তার থাকা সম্পর্কে আপত্তি ব্যক্ত করেছেন। দেখুন, সজলদা শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলছি অরূপদাকে বলি, সেটা হচ্ছে গোমূত্র টমূত্র এখন অতীত। হ্যাঁ, এখন হচ্ছে নোনা জল। না না, বলছি শোনো না, এখন হচ্ছে নোনা জল। এইসব ফালতু এখানে সময় নষ্ট না করে তুমি, ববিদা, আরো সবাই মিলে যারা আছো তারা সবাই মিলে বাবুঘাটে চলে যাও, বস্তা বস্তা নুন নিয়ে গিয়ে সেখানে ঢেলে দাও, কারণ এখন আর গোমূত্র চলছে না। এখন বলছে শোনো না, শোনো তোমায় এটা বলি, এখন হচ্ছে নোনা জলে চান করলে আর করোনা হবে না। আসলে কপিল মুনির আশ্রমে কোনো একজন সাধু বলেছে প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, সেই সাধুর উদ্দেশ্য ছিল যাতে এবারে অনুষ্ঠানটা করা যায় কোনোভাবে। ব্যাস, দিদি নেমে পড়েছে। হাইকোর্ট কোনো কথাই বলছে না, হাইকোর্ট সেটাই বলছে যেটা অ্যাডভোকেট জেনারেলের আবেদন। হাইকোর্ট 3 জনের কমিটি করেছিল, অ্যাডভোকেট জেনারেলের আপত্তিকে হয়তো মান্যতা দিয়েছে হাইকোর্ট, এর বেশি কিছু না। তুমিও জানো, আমিও জানি, 50 জন নিয়ে মেলা সম্ভব নয়, বরঞ্চ 2 লাখ মানুষ চান করুক, চলো আমরা গিয়ে নুনের বস্তা নিয়ে গিয়ে চড়াই। শোনো না দাদা, করোনা তো যাবে না গোমূত্রে, আমি মানছি, কিন্তু নুনের বস্তায় যাই কিনা একবার আমরা দেখে নি। চলো, বিজেপিতে গেছো, আরে নতুন বিজেপিতে গেছি তো তুমি পুরনো তৃণমূলেতে কি গেল? আজকের কথাটা নিয়ে আলোচনা করি। তোমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনো, তোমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কিছু করা যাবে না, আর দিদি বলছেন সব করতে হবে। ব্যানার্জি বাড়িতে ফাটল লেগেছে, কিন্তু দাদা সাবধান হয়ে যাও, তুমি কোন দিকে যাবে, দিদি না পিসি? হ্যাঁ, পিসি না ভাইপো, কারণ আমি বলছি ব্যানার্জি বাড়িতে যুদ্ধ জমেছে, সরকার বলছে সব হবে, আর সরকারে যারা তৃণমূলের বিজেপি থেকে তাড়িয়ে দেবে, কিচ্ছু হবে না। তুমি তুমি কোন দিকে যাবে, দাদা না পিসি? ঠিক করে নাও দাদা। তোমাকে তোমার দল থেকে তাড়াচ্ছে, গোমূত্রে করোনা সারে না বলেছে, এদিকে তোমার দলের সাংসদ গোবর মেখে দাঁড়িয়ে রয়েছে। আমি তো বলছি ছেড়ে দাও, গোবর মেখে দাঁড়িয়ে রয়েছে, তুমি এসব বলো না। তুমি তাড়াতাড়ি নুনের বস্তা নিয়ে অরূপদা যদি তাই হয়, সজল অন লাইটার নোট, সজলদাকে যদি সত্যি তোমার কথা মতো দল থেকে তাড়িয়ে দেয়, তারপর সজলদা তোমার পার্টির হয়ে গোয়ায় চার্জ পাবে না ত্রিপুরায় চার্জ পাবে? না, সেটা তো সময় বলবে। সজলদা বলুন। আচ্ছা, এক সেকেন্ড, শুভমাদা কিছু বলতে চাই। শুভমাদা প্লিজ। না, আমরা কিন্তু প্রথম কথা হচ্ছে এই যে রাজনৈতিক তর্কে 2 জন কলকাতার কাউন্সিলরকে হারাতে চাই না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুজনেই যদি দল ছেড়ে দেন এবং কাউন্সিলর না থাকেন, বিপদে পড়বো আমরা। এবং সাংবিধানিক সংকট, একদম সাংবিধানিক সংকট হবে। 2 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, যে মূল আলোচনাটা আমরা যে জায়গা থেকে আনছি সেটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক। বারবার এই কথাটা আমরা বলছি যে
গোটা ভারতবর্ষে যে পরিসংখ্যান তথ্য সব মিলিয়ে যে বিষয়টা হয়েছে তাতে বিজ্ঞান ভিত্তিক আলোচনার যে নিরিখে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলই, এমনকি বামপন্থীদের রাজ্য যেটা কেরালা, যেখানে তারা অনেক বেশি লজিক্যাল বিভিন্ন ক্ষেত্রে, সেখানেও কিন্তু অনুষ্ঠান উৎসব হয়েছে এবং তারপরের ফলাফল সকলের জানা। আমি বলছি যে এই জায়গায় রাজনীতির যে মানুষরা তারা অনেকেই তো বিজ্ঞান পড়েছেন এবং তারা বোঝেন পুরো বিষয়টা, তাহলে কোন রাজনৈতিক চাপ তাদের ওপর থাকছে যে এতটা ধর্মের কাছে শুভময় বাবু একটা কথা আছে, দেখুন আপনি যে কথাটা বলছেন আমি মানছি, প্রতিটা সরকার বিভিন্ন জায়গায় উৎসব করছেন, উৎসব বন্ধ করাটা কিন্তু কোনো সরকারের কাজ বা লক্ষ্যের মধ্যে পড়ে না, কিন্তু পরিস্থিতির অ্যাসেসমেন্ট করা, যেমন আজকে পশ্চিমবাংলার যেই পরিস্থিতি আছে করোনার ক্ষেত্রে, দুর্গাপুজোর সময় সেই পরিস্থিতি ছিল না, কিন্তু দুর্গাপুজোর পর আবার সেই গ্রাফটা বেড়েছিল। তাই জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রত্যেকটা সময় সচেতন থাকার জন্য অ্যাসেসমেন্টটা সরকার করবে। ওনামের ক্ষেত্রে যদি অ্যাসেসমেন্টে ভুল হয়ে থাকে এবং তারপর যদি সেখানে গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে থাকে, সেখানকার সরকার যদি কোনো ভুল করে থাকে, তাহলে সেটা কোনোভাবেই আমাদের সরকারের কাজটাকে জাস্টিফাই করবার কোনো রাস্তা হতে পারে না। আজকে এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বিবেচনা করতে হবে যে সংখ্যাটা, পরিস্থিতিটা অত্যন্ত খারাপ, কঠিন, যে কারণে এই প্রশ্নটা গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে উঠে আসছে। আজকে যখন নির্বাচনের মামলা হয়েছে, একটু পরে আলোচনা করবেন, এখানে আপনারা দেখবেন যে বিধাননগরে ভোট হবে, সেখানে কতগুলো কন্টেনমেন্ট জোন আজকে সেখানকার পুরসভা এবং সরকার মিলে ঘোষণা করেছেন। এটা তো আমাদের সব্যসাচী আমার পয়েন্টটা কিন্তু একদম ডেফিনেটলি তুমি যেটা বলছো যে ওনামে যদি ভুল হয়ে থাকে সেটা জেনে শুনে রিপিট কেন অন্য জায়গায় করা হবে, ভ্যালিড পয়েন্ট, আমি এগ্রি করছি। আমার পয়েন্ট অন্য, আমি একটু বৃহত্তর প্রেক্ষাপটে গিয়ে যদি দেখি যে আসলে ওনামের ভুল থেকে শিক্ষা নিলাম কি নিলাম না, কুম্ভ থেকে শিক্ষা নিলাম কি নিলাম না, ক্রিসমাস থেকে শিক্ষা নিলাম কি নিলাম না, তবলিগি জামাত থেকে শিক্ষা নিলাম কি নিলাম না, তার থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষা নেওয়ার সদিচ্ছা রয়েছে কিনা। যদি সদিচ্ছা থাক, নাকি আসলে ভোট ব্যাংক, ধর্ম, কেউই রাজনৈতিক অঙ্কের নিরিখে না দেখে নিয়ে সেটাকে ঘাটাতে চায় না। যদি ঘাটাতে চাইতো তাহলে শবরীমালার ক্ষেত্রে কেরল সরকার আরো স্ট্রং স্ট্যান্ড নিতে পারতো। শবরীমালার ক্ষেত্রে কিন্তু ক্যান ইউ ডিনাই শুভময়দা ডিনাই করতে পারে কিন্তু সেই সব্যসাচীরা আসলে আমার নির্দিষ্ট প্রশ্ন, আমি সাধারণ মানুষ হিসেবে প্রশ্নটা করছি যে আসলে যে কোনো ক্ষেত্রে মানুষের জীবনও যেখানে বাজিতে রাখা যায়, বাজিতে উঠে যায়, সেখানে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল রাজনৈতিক অঙ্কের কথা না ভেবে তারা এটা করে কি, ঘাটায় কি? একটু ফ্যাকচুয়ালি কারেক্ট করে দিই, কেরালা সরকার কিন্তু শবরীমালার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রথম রায় ইমপ্লিমেন্ট করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিলেন, কিন্তু পরবর্তী সময় সেই সময় সুপ্রিম কোর্টের তদানীন্তন চিফ জাস্টিস রঞ্জন গগৈ এবং তাদের যে পরবর্তী বেঞ্চ শবরীমালার রিভিউ পিটিশন ওপেন করে দিয়ে আবার ইস্যুটাকে একটা সাবজুডিস করে দেন এবং যার ফলে বিষয়টা যে কোনো রাজনৈতিক দলের কাছে খুব অপ্রিয় হবে, যে কোনো রাজনৈতিক দলের কাছে বিষয়টা অত্যন্ত অপ্রিয় এবং অস্বস্তিদায়ক হবে, বাট দ্য মোস্ট আনফরচুনেট পার্ট এবং দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ কোন রাজনৈতিক দল ধর্মের ক্ষেত্রে বা রাজনৈতিক অঙ্কের ক্ষেত্রে নিশ্চিত না হয়ে কোনো পদক্ষেপ নেয় না। একদম আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা কিন্তু একেবারে সত্যি এবং এটা শুধু আমাদের দেশের ক্ষেত্রে নয়, আপনি অন্যান্য গুরুত্বপূর্ণ দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে প্রচুর মানুষ ধর্মের কথা বলে টিকা নিচ্ছেন না, একেবারে এই সংবাদ মাধ্যমে আসছে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে সত্যিই তো ধর্মের বিষয়ে আমরা খুব সেনসিটিভ এবং সবচেয়ে বড় কথা আমরা নিজের ঘরে বসে নিজের ধর্ম পালনের চেয়ে একটা বিরাট উৎসব করে তার মাধ্যমে ধর্ম পালনটাকে, ভারতবর্ষে বিভিন্ন যে ধর্ম আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই একই কথা সত্য, সেইখানে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সামনে যে নির্বাচনগুলি আছে সেই নির্বাচনগুলি, সে পৌর নির্বাচনই হোক বা 5 রাজ্যের নির্বাচন হোক, প্রতিটি জায়গায় প্রতিটি রাজনৈতিক দল এই সেনসিটিভ মানে স্পর্শকাতর বিষয়টি নিয়ে ভাবছেন, কারণ এখান থেকেই কিন্তু 2024 লোকসভা নির্বাচন। সুতরাং প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত সচেতন থাকছে এবং সবসময় বিজ্ঞানের কথা ভাবছে। ডক্টর দাশগুপ্তর কাছে আসবো, ডক্টর দাশগুপ্ত কিছু বলতে চান, এক সেকেন্ড ডক্টর দাশগুপ্ত, সব্যসাচী এক সেকেন্ড, ডক্টর দাশগুপ্তর কাছে আসবো, ডক্টর দাশগুপ্ত প্লিজ। আমরা খুব হতাশ ফিল করছি,
এই যে আমরা চারিদিকে দেখছি একটা কর্মকাণ্ড হচ্ছে, প্রশাসন করছে, আরটিপিসিআর হবে, চারদিক থেকে প্রচুর টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, তারা দেখছে গঙ্গাসাগর মেলাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। এই একই যদি এনথুসিয়াজম নিয়ে যদি স্কুল কলেজ খোলার কথা হতো, আমরা কিন্তু ডাক্তাররা অতটা বাধা হয়তো দিতাম না। আমরা নিঃসন্দেহে তার সেক্ষেত্রে নানা রকম চেকস অ্যান্ড ব্যালেন্সের কথা বলতাম, যে এইগুলো মেনে চলা উচিত, ওইগুলো মেনে চলা উচিত। ডক্টর দাশগুপ্ত, এখানে আমার নির্দিষ্ট একটা প্রশ্ন আপনার কাছে, আপনি সত্যি করে বলুন তো ডক্টর দাশগুপ্ত, গত 2 বছরেরও বেশি সময় ধরে যে কোভিড অতিমারির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটাকে একদম ফ্রন্ট লাইনে থেকে তার সঙ্গে প্র্যাকটিক্যালি লড়াইটা যাদের করতে হচ্ছে তারা তো ডক্টর, স্বাস্থ্যকর্মী এবং অতিমারি বিশেষজ্ঞরা। আমার এখানেই প্রশ্ন যে এই যে ওনাম হবে কিনা, কুম্ভ হবে কিনা, ক্রিসমাসের জন্য সব খুলে দেওয়া হবে কিনা, বা পোঙ্গল হবে কিনা, বা গঙ্গাসাগর হবে কিনা, হ্যাঁ কমিটিতে হয়তো ডাক্তার রাখা উচিত কি উচিত না সেটা নিয়ে অ্যাডভোকেট জেনারেল মন্তব্য করছেন, বা কোথাও কেউ মন্তব্য করছেন অন্য রাজ্যে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তার ব্যাপারে আপনাদের মত নেওয়া হয় না? একদমই না, আমাদের মত নেওয়া হয় না। বিশেষজ্ঞ কমিটিতে কোন ডাক্তাররা যায় সেটাও, আপনারা যখন রবাহুত অনাহুত হয়ে শতপ্রণোদিত হয়ে কোনো মতামত দিতে থাকেন, চিৎকার করে করে দিতে থাকেন, আপনাদের কথা শোনা হয়, সেটা রিফ্লেক্টেড হয় এই সিদ্ধান্তে? আপনাদের কোর্টে যেতে হয়, যেভাবে আমাদের যেতে হয়েছে, একটা সময় দিয়ে হয়তো সবই খুলতে হবে, তো সেইখানে প্রায়োরিটি থাকে যে আমাদের জানা আছে যে জনসমাবেশ যেটা অনাবশ্যক, সেই জনসমাবেশকে অ্যাভয়েড করা দরকার যখন কিনা একটা ওয়েভ চলছে। এটা ডাক্তার আমরা বারবার বলে এসেছি। সেখানে প্রায়োরিটি আছে, সেখানে বাজার, হাট, স্কুল, কলেজ একটা প্রায়োরিটিতে ওপরে থাকবে। এগুলোকে জরুরি পরিষেবা বলা হয় একটা বিশেষ কারণে, এরা যেন লাস্ট ক্লোজ হয় এবং সবচেয়ে প্রথম যেন তাদের খোলা হয়। অথচ আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গাতেই আসল চলে যাচ্ছে হচ্ছে এই মেলা, 25 ডিসেম্বরে পার্ক স্ট্রিট উৎসব, এইগুলো হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে। এখানে আমরা অত্যন্ত হতাশ বোধ করছি, কারণ আমরা জানি এগুলোতে অনেক রোগ ছড়াবে, রোগ ছড়িয়ে তার পরিণতি কি হবে আমরা জানি না। অরূপদার কাছে আমি এখানে আসবো। ডক্টর দাশগুপ্ত যেটা বলেছেন তার পরিপ্রেক্ষিতে, অরূপদা, গত কয়েকদিনে যত চিকিৎসক কোভিড এক্সপার্টদের সঙ্গে কথা হয়েছে, আমার অন্তত আমি একজনকেও বলতে শুনিনি, হতে পারে তারা হয়তো খুব সংখ্যায় সীমিত, একজনকেও আমি বলতে শুনিনি যে হ্যাঁ যে কোনো ধর্মীয় এবং সামাজিক হ্যাঁ তারা অনেকেই বলেছেন যে শর্ত সাপেক্ষে স্কুল খোলা যায় কিনা সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, কিন্তু একজন ডাক্তারকেও অ্যাটলিস্ট আমি আমার খুব সীমিত পরিধি তার মধ্যে বলতে শুনিনি যে হ্যাঁ সমস্ত ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক সমাবেশগুলো সব এক্ষুনি অ্যালাউ করে দেওয়া উচিত। আমার প্রশ্ন হচ্ছে, যখন অ্যাডভোকেট জেনারেল আদালতে বলছেন যে কমিটিতে চিকিৎসক থাকুন, অমুক চিকিৎসক থাকুন, তমুক চিকিৎসক থাকুন, এই সিদ্ধান্তটা নেওয়ার আদালত অবধি গড়ানোর আগে সেই চিকিৎসকদের মতামত নেওয়া হচ্ছে, তাদের মতামত অনুযায়ী এগুলো করা যায় কি যায় না সেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমি একই প্রশ্ন সজলদার কাছেও করব, অন্য রাজ্যগুলোর ক্ষেত্রেও সেটা হচ্ছে কিনা। প্লিজ অরূপদা। না দেখুন, আমি আবারও বলছি, আমাদের স্বাস্থ্য সচিব ইতিমধ্যেই তার অ্যাডভোকেট জেনারেল যে হলফনামা পেশ করেছেন সেটা স্বাস্থ্য ইন কনসালটেশন উইথ স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবের সাথে কথা বলেছি, হলফনামা পেশ করা হয়েছে। রাজ্য সরকার চেষ্টা করবে যে গাইডলাইন হাইকোর্ট দিয়েছে সেটাকে মেনটেন করার। আমি শুধু, আপনি আমাকে জাস্ট 15 সেকেন্ড দিন, আপনি এর আগে যে কথাটা তুললেন আমি সেটার প্রসঙ্গে বলতে চাই। শবরীমালার কথা আপনি তুললেন, শবরীমালায় 2 জন মহিলা পা রেখেছিলেন 2রা জানুয়ারি 2019 সালে। একজনের নাম কনক দুর্গা, আরেকজনের নাম বিন্দু। কনক দুর্গা উচ্চ বংশের, উচ্চ বর্ণের, এবং বিন্দু দলিত হওয়ার অপরাধে ওই কেরালা, প্রগতিশীল কেরালায় তার বিরুদ্ধে 12 বার আক্রমণ হয়েছে। গত পরশুদিনের আগের দিন পর্যন্ত তার বিরুদ্ধে আক্রমণ হয়েছে এবং কেরল পুলিশ তার বিরুদ্ধে একটা এফআইআর পর্যন্ত নেয়নি। সব্যসাচী বাবু এত বড় বড় কথা বলছিলেন না, না জেনে প্লিজ কথা বলবেন না। আরে বাবা, আবার বাজে কথা বলছেন, গত 4 দিন মিথ্যা কথা বলছেন। আর এফআইআর দেওয়ার প্রশ্নে পশ্চিমবঙ্গের কাছ থেকে কেরালাকে শুনতে হবে এই কথা বলে কোনো লাভ নেই। ওইজন্য বলছি কেরালার সরকার সেই সরকার তারা বলেছিল সাবরিমালা জাজমেন্টটা ইমপ্লিমেন্ট করবে সর্বশক্তি দিয়ে। ভুল তথ্য দেবেন না, দয়া করে ভুল তথ্য দেবেন না, দয়া করে ভুল তথ্য দেবেন না, দয়া করে ভুল তথ্য দেবেন না। এটা তৃণমূলের সংস্কৃতির মধ্যে মিথ্যা কথা বলা। আপনাদের সময় সংক্ষিপ্ত, আমি এখানে একটু 1 সেকেন্ড, আমি একটু সজলদার কাছে আসবো। সজলদা, গত 2 বছর ধরে তো অনেক কিছু করেছি আমরা, থালা বাসন বাজিয়েছি, হেলিকপ্টার থেকে যখন ফুল ছড়ানো হয়েছে চিকিৎসকদের উদ্দেশ্যে হাঁ করে দেখেছি, বিশ্বাস করুন দেখেছি, এবং খুব খুব শ্লাঘা নিয়ে দেখেছি।
আমার বক্তব্য হচ্ছে এই 5 রাজ্যে ভোট হবে কিনা, 8 দফায় নির্বাচন হবে কিনা এ রাজ্যে, বা এই কুম্ভ হবে কিনা, এই ব্যাপারে ওই সমস্ত চিকিৎসক যাদের উদ্দেশ্যে থালা বাজালাম, যাদের উদ্দেশ্যে মোমবাতি জ্বাললাম, যাদের উপর হেলিকপ্টার থেকে গুচ্ছ গুচ্ছ ফুল পড়লো, তাদের মতামত নেওয়া হয়? না না, আমি বলছি তো নেওয়া হয় না, হয় না? আমি বলছি পশ্চিম নেওয়ার কোনো দরকারই নেই। চিকিৎসকদের মতামত নেওয়ার দরকার নেই? হ্যাঁ বলছি, দাঁড়ান না, পশ্চিমবঙ্গে ডাক্তারবাবুরা কিছুই জানেন না। আচ্ছা, কেন এখানে হসপিটালের ভেতরে ডেইলি সংক্রমণ, দেশে যখন 2 লাখ ছুঁই তাহলে সংক্রমণ, যখন ডক্টররা বলছেন জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারিতে শিখিয়ে দেন পিকে পৌঁছবে তৃতীয় ঢেউ, তখন 5 রাজ্যের ভোটের দিন ঘোষণা, চিকিৎসকদের মত নিয়ে তো কারোর থাকার দরকার নেই। মুখ্যমন্ত্রী যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই ওনার যাকে পছন্দ তাকেই রাখবেন। তাহলে ফালতু ডিগ্রি পাওয়া ডাক্তার নিয়ে কি হবে? পশ্চিমবঙ্গে ডাক্তারের কোনো দরকার নেই, উনি যেটা মনে করবেন উনি, আমি রিকোয়েস্ট করব আমাদের সময় একদম সংক্ষিপ্ত। এটা তো বোঝা যাচ্ছে গঙ্গাসাগর মেলা হচ্ছে, শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছেন মহামান্য আদালত, এবং সেখানে নির্দিষ্টভাবে কি করা যাবে, কি করতে হবে, এই সমস্ত কিছু বেঁধে দেওয়া হয়েছে। আমরা একবার দেখে নেব যে সরকারের তরফ থেকে, রাজ্যের তরফ থেকে কি প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেখুন, মেলা হবে, কিন্তু কোভিড বিধি নিয়ে কোন রকম ছেলে খেলা যে বরদাস্ত করা হবে না, তা মঙ্গলবারের শুনানিতে স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পথে রাজ্য প্রশাসন। আদালতের নির্দেশ অনুযায়ী কোভিড প্রোটোকলে বিন্দুমাত্র ঢিলেমি থাকবে না, প্রস্তুতি সেই পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর সরকার। 2টি ভ্যাকসিন সম্পন্ন এবং RT-PCR নেগেটিভ হলে তবেই মেলায় যাওয়ার অনুমতি দেবে প্রশাসন। সমস্ত এন্ট্রি পয়েন্টে থাকছে কিয়স্ক, সেখানেই ভ্যাকসিনেশন সার্টিফিকেট যাচাই করা হবে। প্রতিটি এন্ট্রি পয়েন্টে থাকছে RT-PCR টেস্টিং কিয়স্ক। সাগরের সমস্ত পয়েন্ট, কলকাতার এন্ট্রি পয়েন্ট, হাওড়া এবং শিয়ালদা স্টেশনেও এরকম কিয়স্ক থাকছে। RT-PCR পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবের সঙ্গে সংযুক্তি স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে অস্থায়ী হাসপাতাল, সেফ হোমের ব্যবস্থাও রাখা হয়েছে। RT-PCR পজিটিভ হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকাঠামো তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমাদের প্রচুর ভলেন্টিয়ার ডিপ্লয় করা আছে, যারা 1-to-1 ডিভোটিদের সাথে কথা বলছে, মাস কমপ্লেন্স ইনস্যু করছে, ওদেরকে বোঝাচ্ছে। তো এইরকম আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সো দ্যাট মাননীয় কোর্টের অর্ডার या স্টেট গভর্নমেন্টের অর্ডার কোথাও কোনো ভায়োলেট না হয়। আর চিফ সেক্রেটারি অর্ডার উইথ রেসপেক্ট টু কোভিড প্রোটোকল সবটাই আমরা ইমপ্লিমেন্ট করছি, সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করছি। এর জন্য সমস্ত মেশিনারি আমরা তৈরি করে রেখেছি। একদিকে ভিড় নিয়ন্ত্রণ, অন্যদিকে কোভিড বিধি। আগত পুণ্যার্থীদের জন্য যাবতীয় ব্যবস্থার পাশাপাশি সচেতনতা প্রচারেও জোর দিচ্ছে রাজ্য। থার্মাল স্ক্যানিং, স্যানিটাইজেশন ও মাস্ক বিলিতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্সের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে। মেলা প্রাঙ্গণ, এন্ট্রি পয়েন্টগুলোয় বিভিন্ন ভাষায় সচেতনতামূলক নিবিড় প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। হাইকোর্টের নির্দেশ মেনে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে করাটা রীতিমতো চ্যালেঞ্জ জেলা প্রশাসনের কাছে। সেই চ্যালেঞ্জ হাতিয়ার করেই এগোচ্ছেন জেলা শাসক। শুধু তাই নয়, তার টিম কাজ করছেন একেবারে 24 ঘন্টা, যাতে কোনো অবস্থাতেই কোনো রকম বিপদ না হয়, সাধারণ মানুষ যাতে কোভিড বিধি মেনেই স্নান করতে পারেন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছে জেলা প্রশাসন। ক্যামেরায় পার্থপালের সাথে সুতপা সেন, জি 24 ঘন্টা, কলকাতা। আমরা এটুকুই আশা করব যে যেন বিধি মেনে এই গঙ্গাসাগর মেলা সেটা সম্পন্ন হয়, এবং এক্ষেত্রে যারা সাধারণ পুণ্যার্থী তাদের ওপরও অনেকটা দায়িত্ব থাকে। প্রশাসন যেমন প্রশাসনিকভাবে এই সমস্ত ব্যবস্থাপনা করছে, তার পাশাপাশি সাধারণ পুণ্যার্থী যারা, তারা এ রাজ্যের হন, তারা ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থী হন, তাদেরও যথাযথভাবে দায়িত্বশীল হতে হবে। তার কারণ সামান্যতম বেলাগাম মনোভাব কিন্তু আরও একটা বড় বিপদ ইনভাইট করতে পারে। আপাতত সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।